আচ্ছা, আমি গত ক্লাসে কি পড়াছিলাম সংক্ষেপে একটু রিভিউ করে দেই। জারণ বিজারণ শুরু করছিলাম এবং সেখানে একটা স্লোগানের মতো বলছিলাম এটা মুখস্থ করতে, যে জারণ, বারণ, ছাড়ন, বিজারক। মানে কি, ইলেকট্রন ছাড়লে সে বিজারক, ইলেকট্রন ছাড়লে জারণ সংখ্যা বাড়ে, আর ইলেকট্রন ছাড়লে জারণ ঘটে। তারপরে বলছিলাম ধাতু ইলেকট্রন ছাড়ে, সুতরাং ধাতু হচ্ছে বিজারক। এখান দিয়ে হচ্ছে ক্লাস শুরু হয়েছিল। এরপরে এই জারণ সংখ্যা নিয়ে একটু কথা বলছিলাম, অনেক কথা হয়েছিল। যে জারণ সংখ্যা মানে হতেছে গৃহীত অথবা বর্জিত ইলেকট্রন সংখ্যা। সো গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা যদি কোনো পরমাণু হোক অণু হোক, তার যদি চার্জ না থাকে, জারণ সংখ্যা শূন্য হয়। এটা আশা করি মনে রাখবি সবাই। আর যদি কোনো কি বলে কোনো যদি হইতেছে চার্জ পার্টিকেল হয়, তাহলে তার যে পরিমাণ চার্জ, সেটা হচ্ছে আমাদের এই জারণ সংখ্যা। এই তো। সো গত ক্লাসে যা পড়ানো হয়েছিল সেগুলো মোটামুটি বেসিক জিনিস। মানে জারণ সংখ্যা আসলে বেসিক জিনিস, কিন্তু আমরা সেই বেসিকের মধ্যেও কিছু অ্যাডভান্সের মধ্যে ঢুকে গেছিলাম। যে কিছু কিছু যৌগ আছে যেখানে জারণ সংখ্যা রেগুলার না। রেগুলার না মানে হইতেছে পারঅক্সাইডের রেগুলার না, সুপার অক্সাইডের রেগুলার না। তারপরে হচ্ছে এখানে আমরা দেখলাম যে অবস্থান্তর মৌলের রেগুলার না। তারপরে হচ্ছে এই যে পার অক্সোসালফিউরিক অ্যাসিড, পার সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ক্রোমিক অক্সাইড, পার ক্রোমিক অক্সাইড। তোরা কি দেখছিলি যে এটা হাজারি স্যার এবং গুহ স্যারের বইতে আলাদা? কেউ কি দেখছিলি যে সোডিয়াম টেট্রাথায়োনেট এটা হচ্ছে হাজারি নাগ স্যার আর এটা হচ্ছে সঞ্জিত কুমার ঘোষ স্যার? তো এটা দুই বইতে দুই রকম আছে, আমি বলে দিলাম। এরকম কিছু কিছু জায়গায় অনেক জায়গায় কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সি বলতে হচ্ছে যেমন ধর আহ যেমন হচ্ছে ডি ব্লক মৌল না, হ্যাঁ ডি ব্লক মৌল কয়টা? এই ডি ব্লক মৌল কয়টা এই আনসারে কোনো বইতে দেওয়া হচ্ছে 41টা, কোনো বইতে দেওয়া 40টা। এখন আমি যখন পড়াই আমি সবগুলো বলে দেই যে কোন বইতে কি কি আছে। এটা কেন বলে দিই, কারণ দেখ, এই যে এই টাইপের কোয়েশ্চেন, এই প্রশ্নটা এখনো পর্যন্ত কোনোদিন কোনো পরীক্ষায় আসে না। So আমি তো জানি না যে কোনটা সালা সঠিক ধরে, এই জন্য আমি দুই বইয়ের রেফারেন্স বলে দিলাম। কখনো যদি পরীক্ষায় আসে তুই একটু নিজের মতো জাজ করবি যে তোর মনে কোনটা হয়। এবং এটা এমন না যে হচ্ছে বইয়ে দুই রকম, ইন্টারনেটে দুই রকম দেখা যায়। সো ট্রাস্টেড সোর্সও দুই রকম দেখা যায় আর কি। জারণ সংখ্যা যতদিনের মধ্যে পার্থক্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি। সেটা হইতেছে যে সি ও সিএল, এটা ব্লিচিং পাউডার। এটা পরীক্ষায় 9 10 মাঝে মধ্যে আসতো। চ্যাট জিপিটিতে ঘুহ স্যারের বইটা দেওয়া, হাজারি স্যারের বইটা দেওয়া। আচ্ছা ঠিক আছে। চ্যাট জিপিটি তো কোনো না কোনো সাইট থেকে আসলে ডেটা কালেক্ট করে, অথবা নিজে কিছু বানায় না। ক্যালসিয়াম, কি বলে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার আর কি। সো নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। হাইপোক্লোরাইড, এটা 9 10 সবাই শিখে আসার কথা। এই যৌগটা খুব বিখ্যাত 9 10, যে এই যৌগের জারণ সংখ্যা। এখন এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে ক্যালসিয়ামের যদি +2 হয়, তাহলে এই দুইটা মিলে -2 হবে। এই দুইটা মিলে -2 মানে হইতেছে এখানে তো -1, আর এইখানে হচ্ছে -1। এখন চিন্তা করতো, এই যে OCl এর জারণ সংখ্যা -1, এই পুরো জারণ সংখ্যা যদি -1 হয়, তাহলে এই ক্লোরিনের জারণ সংখ্যা কত? কাঁচা বাচ্চারা চিন্তা কর, চিন্তা কর। এই ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু +1। ওকে। তো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এখানে ক্লোরিনের দুই রকম জারণ সংখ্যা দেখা যায়। একটা হচ্ছে -1, একটা হচ্ছে +1। অক্সিজেনের সাথে যে ক্লোরিনটা আছে তার জারণ সংখ্যা +1, কিন্তু বাইরে যে ক্লোরিনটা আছে সেই জারণ সংখ্যা হইতেছে -1। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? জারণ সংখ্যা নিয়ে এর বাইরে আসলে আর কিছু হয় না, আর কিছু সম্ভবই না। এই জারণ সংখ্যার বিষয়গুলো হাজারি স্যার এবং গুহ স্যারের বইয়ে আছে, কিন্তু এটা কোনো টিচাররা পড়ান না। সবাই হইতেছে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওই পটাশিয়াম ডাইক্রোমেট, ওই সালফিউরিক অ্যাসিড, ওই ফসফরিক অ্যাসিড, এই পর্যন্তই থাকে। কিন্তু এইখানে আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো আসলে হইতেছে নর্মালি স্টুডেন্টরা পড়তে চায় না, টিচাররাও পড়াইতে চায় না। কিন্তু কখন কোন জায়গায় আসলে চলে আসবে তুই নিজেও জানিস না। মাঝে মধ্যে এরকম কিছু এক্সক্লুসিভ জিনিস আসে। যেমন তোদেরকে আমি যখন তুল্য সংখ্যা তুল্যভর পড়াচ্ছিলাম তখন বলছিলাম যশোর বোর্ডে ঠাস করে গত বছর এরকম একটা কোয়েশ্চেন চলে আসলো। আমার আমি তো দোতলায় থাকি, আমার বাসার নিচতলায় হইতেছে একটা ছেলে থাকে, ওর নাম ভুলে গেছি। তো ওর আম্মা ওকে সকালবেলা, প্রতিদিন সকালবেলা রুটিন করে পিটায়। আর ও প্রতিদিন সকালবেলা রুটিন করে চিল্লায়। মানে ধর কোনোদিন যদি এরকম হয় যে আমি সকালবেলা হচ্ছে একটুখানি মানে ঘুমাচ্ছি বা রেস্ট নিচ্ছি বা নিরিবিলি থাকতে চাচ্ছি, কোনোদিন সম্ভব না। এই যে এখন ওর আম্মরে পিটাইতেছে আর ও এখন চিল্লাইতেছে।
ওকে, তাহলে আমরা একটা স্লোগান শিখছিলাম, সেটা হচ্ছে কি, জারণ, বারণ, ছাড়ন এবং হচ্ছে বিজারক, এই তো। তো জারণ, বারণ, ছাড়ন, বিজারক। এবার আমরা কয়েকটা মজার জিনিস দেখব। এই জিনিসগুলো আসলে অ্যাডমিশনে আসে, এটা ইয়াতে তোর একাডেমিকে আসে না। সে জিনিসগুলো খুবই ট্রিকি বাট মজার, তুই লিখে নে জাস্ট অ্যাডমিশন। একাডেমিক এগুলো তুই পাবি না। আবার এমন আহামরি কঠিন জিনিসও না। একটা বাস্তব উদাহরণ দিই। আচ্ছা, বর্তমান পৃথিবীতে 1 নম্বর ধনীকে? 1 নম্বর ধনীকে? ইলন মাস্ক বোধহয়, সম্ভবত, তাই না? তো ইলন মাস্ক ধরলাম 1 নম্বর ধনী। তো ইলন মাস্ক 1 নম্বর ধনী, মানে ধনী দেশের শীর্ষে আছে, তার কি উপরে যাওয়ার জায়গা আছে? কি মনে হয়? মানে তার কি ধনীর র্যাঙ্কিং এর উপরে যাওয়ার জায়গা আছে? নাই তো। তাহলে ইলন মাস্ক এমন একটা জায়গায় গেছে যেখান থেকে পৃথিবীতে আর ওর থেকে, মানে আর ধনী হওয়া ওর পক্ষে সম্ভব না। ওর পক্ষে এখন শুধু নিচের দিকে যাওয়াই সম্ভব, বুঝি তো? যে 1 নম্বরে থাকে তার উন্নতির জায়গা থাকে না। আমার আব্বু আমাকে প্রায় ছোটবেলায় বলতো যে হইতেছে 1 নম্বর হওয়া যাবে না, 1 নম্বর হইলে উন্নতির জায়গা থাকে না, সেকেন্ড হওয়া ভালো। কিন্তু আমি আমার লাইফের ম্যাক্সিমাম সময় ফার্স্ট ছিলাম। এরপরে আসি হচ্ছে পৃথিবীর সব থেকে গরিব কে? সব থেকে গরিব খুঁজে পাওয়াটা কঠিন, বাট ধরলাম তোরা হচ্ছে সব থেকে গরিব, বলাই যায় তোদের কোনো ইনকাম নাই, 0 টাকা ইনকাম। একটা হাত খরচের জন্য ফ্যামিলিতে হাত পাততে হয় আর কি। এখন তোর থেকে আর গরিব হওয়া তো সম্ভব না, তাই না? মানে তোর থেকে আর গরিব হওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে ইলন মাস্ক সব থেকে ধনী, এর থেকে ধনী হওয়া পসিবল না। আর তুই হচ্ছে সব থেকে গরিব, তোর এর থেকে গরিব হওয়া সম্ভব না, এই তো। কিন্তু ধর আমাকে চিন্তা কর, আমি না হচ্ছে ধনী, না হচ্ছে গরিব, তাই না? মানে আমার কিন্তু এখান থেকে ধনী হওয়া সম্ভব, আমার এখান থেকে গরিব হওয়াও সম্ভব। তার মানে আমি দাতাও হইতে পারি, আমি গ্রহীতাও হইতে পারি। কিন্তু ইলন মাস্ক ইউনিভার্সাল দাতা, আর তোরা হচ্ছে ইউনিভার্সাল গ্রহীতা। এটা কি বুঝতে পারিস? তো আমি যদি বলি ইলন মাস্ক কি দাতা না গ্রহীতা, তাহলে তুই এক কথায় বলতে পারিস ইলন মাস্ক দাতা। কারণ কি, সে 1 নম্বর ধনী। আমি যদি প্রশ্ন করি তুই কি, তুই কি 1 নম্বর কি গ্রহীতা না দাতা? অবশ্যই তুই 1 নম্বর গ্রহীতা। কারণ তোর তো দেওয়ার কিছু নাই, তোর কাছে তো টাকা পয়সা কিছু নাই, তুই তো বাসায় হাত পাতিস হাত খরচের জন্য। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় শাওন রেজা কি, তাহলে কিন্তু এখানে কথা আছে। শাওন রেজা দাতা না গ্রহীতা ডিপেন্ড করে শাওন রেজা কার সাথে আছে। আমি যদি আমার থেকে ধনী কারো সাথে যাই তাহলে আমি গ্রহীতা, আমি যদি আমার থেকে গরিব কারো কাছে যাই তাহলে আমি দাতা। তো ডিপেন্ড করে আমি কোন পরিস্থিতিতে কি হিসেবে আচরণ করব। এখন তোদেরকে একটা জিনিস দেখাই, যে ধর আমি আয়রন দিয়ে দেখাই, একটা হচ্ছে Fe, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+। দেখতো ভাই, তুই জীবনে কি আয়রনকে কখনো মাইনাস হতে দেখছিস? আই বেট দেখিস নাই, কখনো দেখিস না আয়রনকে। আয়রন সারা জীবন হচ্ছে সর্বনিম্ন জারণ সংখ্যা 0। তাহলে আয়রন এর থেকে কি হতে পারে না? কমতে পারে না, সম্ভবই না। তাহলে বল, আয়রনের জারণ সংখ্যা কি পসিবল, বাড়া পসিবল? তাহলে এই আয়রন জারক না বিজারক? মানে জারক বিজারক পরীক্ষা মাঝে মধ্যে আইডেন্টিফাই করতে বলে। আমার কোয়েশ্চেন হচ্ছে, আয়রন এখানে কি? আয়রন এখানে অবশ্যই বিজারক। আমি বি লিখলাম এখানে, বি মানে হচ্ছে বিজারক। ভাই কেমনে বুঝছেন? কারণ স্লোগান মনে আছে, জারণ, ছাড়ন, বারণ, বিজারক। তো ছাড়লে বাড়ে, বাড়লে বিজারক। বলছিলাম প্রতিটা ওয়ার্ডের সাথে প্রতিটা ওয়ার্ড সিং করে পড়তে হবে। সো বারণ মানে হচ্ছে বিজারক, আয়রন এখানে জারণ সংখ্যা বাড়বে, কমবে না, এর থেকে কম আয়রন কখনোই হয় না। তাহলে আয়রন এখানে বিজারক। এবার যদি বলা হয় Fe3+ কি, আমরা কি বুঝি? যে Fe3+ জারক হতে বাধ্য। কেন? ওটা ইলন মাস্কের মতো, ওর থেকে জারণ সংখ্যার বাড়া সম্ভব না, ও ওখান থেকে কমবে। যেহেতু ওখান থেকে কমে, ওর জারণ সংখ্যা ম্যাক্সিমাম স্টেজে আছে। কিন্তু যদি বলা হয় ভাই Fe2+ কি, Fe2+ বোথ। স্থানকাল পাত্র ভেদে সে জারকও হইতে পারে, স্থানকাল পাত্র ভেদে সে বিজারকও হইতে পারে। সবাই কি বুঝতে পারছি এটুকু? এই ট্রিকি জিনিসগুলো অ্যাডমিশনে প্রায়ই আসে, যে নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক। চল আরো কিছু জিনিস দেখি। একটা হচ্ছে Mn, একটা হচ্ছে Mn2+, একটা হচ্ছে Mn4+, একটা হচ্ছে Mn6+, একটা হচ্ছে Mn7+। এই তো। এই যে ম্যাঙ্গানিজের যে বিভিন্ন রকম জারণ সংখ্যা হয়, আশা করি সবাই বুঝে গেছিস যে এইটা হচ্ছে আমাদের বিজারক। কারণ কি, এখান থেকে জারণ সংখ্যার কমা সম্ভব না, ওর শুধু বাড়ারই সম্ভব। আর এটা হচ্ছে ম্যাঙ্গানিজের সর্বোচ্চ জারণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের জারক। আর মাঝখানের যতগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে বোথ।
এরপরে মাঝে মধ্যে এই প্রশ্নগুলো আসে, সালফার দিয়ে প্রশ্ন আসে। যেমন ধর, একটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড অথবা সালফিউরিক অ্যাসিড। সালফার ট্রাইঅক্সাইড বলি বা সালফিউরিক অ্যাসিড বলি, এখানে সালফারের জারণ মান 6। এবং সবাই মনে আছে, জারিত হলে বিজারক, ইয়াস, জারিত হলে বিজারক। সালফার ট্রাইঅক্সাইডও 6, সালফিউরিক অ্যাসিডও 6, এবং এটা হচ্ছে সালফারের ম্যাক্সিমাম জারণ সংখ্যা। তারপরে ধর সালফার ডাইঅক্সাইড, এরপরে ধর সালফার, এরপরে ধর হচ্ছে H2S। এই যে প্রত্যেকটা যৌগ যদি আমি জারণ সংখ্যা বের করি, দেখ এইখানে হচ্ছে -2, এই যে এখানে -2, এখানে তো 0, বুঝতেই পারছিস, দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে +4, আর এখানে হচ্ছে +6। তুই কিন্তু সালফারের জারণ সংখ্যা কখনো -2 এর নিচে দেখবি না। -2 হইতেছে সালফারের মিনিমাম জারণ সংখ্যা। তাহলে -2 যেহেতু মিনিমাম জারণ সংখ্যা, এখান থেকে জারণ সংখ্যা কমা পসিবল না। তাহলে আমি বলতেই পারি যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিজারক। কোনটা বিজারক? সালফার 2 মাইনাস। আর আমি যদি বলা হয় এইটা কি, এটা হইতেছে আমাদের জারক। আর এইটা কি, এই দুটা হইতেছে জারক বিজারক উভয়। এবার আমি একটা প্রশ্ন দেই, এই প্রশ্নটা আসছিল হচ্ছে মাদ্রাসা বোর্ড 2018। আই হাই, এই প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে। যাই হোক, আসছে আসছে, সমস্যা নাই। বোর্ড পরীক্ষা প্রশ্ন আসছিল, সবাই একটু লিখে নে, মাদ্রাসা বোর্ড 18। শোন, বোর্ড পরীক্ষায় এরকম ট্রিকি প্রশ্ন যে একেবারে আসে না তা না, ট্রিকি প্রশ্ন ঠিকই আসে। কিন্তু আমরা টের পাই না কেন জানিস? বোর্ড পরীক্ষায় আমাদের অপশন থাকে, 8টা থেকে 3টা এই 5টা আনসার করতে হয় না? তো দেখা যায় 8টা থেকে 5টা আনসার করতে গেলে ওই বাকি যে 2-3টা কঠিন প্রশ্ন আসছিল, ওইগুলো আমরা আমলেই নেই না, ওইগুলো আমরা চিন্তাই করি না। এই জন্য মনে হয় আরে বোর্ড পরীক্ষার প্রশ্ন সহজ। আবার আরেকটা জিনিস আছে, বোর্ড পরীক্ষায় তো একটু দেখাদেখি করা যায়। তোরা কি জানিস দেখাদেখি করা যায়? আমি জানি না, তোরা জানিস কিনা। মানে বোর্ড পরীক্ষায় দুই একটা এক্সাম থাকে যে এক্সামে স্যাররা একটু স্ট্রিক্ট থাকে অনেক, বাট তাছাড়া নর্মালি দেখাদেখি করা যায় আর কি। মানে এই দোস্ত উত্তর কত, এই দোস্ত উত্তর কত, এরকম দেখাদেখি করাই যায় বোর্ড পরীক্ষায়। তো যদি দুই একটা কঠিন আসে, ওটা যদি রুমের কেউ একজন পারে, ওরা সবাই মোটামুটি পারে, বিশেষ করে এমসিকিউ। আর সবাই উত্তর টুত্তর মিলায়। আরেকটা জিনিস হইতেছে, বোর্ড পরীক্ষায় মানে এটা একটা এরকম একটা জিনিস, শুধু বোর্ড পরীক্ষা না, যে কোনো পরীক্ষার জন্য মানে দেখা দেখি করার যদি আন্তরিকতা থাকে, ওই স্যাররা যতই কড়াগার্ড দিক এটা ঠেকাইতে পারে না। মানে ধর, যে দেখাবে তার যদি আন্তরিকতা থাকে, আর যে দেখবে সে তো এমনিতেই আন্তরিক, এটা বলে লাভ নাই। তো এই দুইজনে যদি আন্তরিক থাকে, তাইলে ওই রুমের মধ্যে, ছোট রুমে 10 জন টিচার থাকলেও দেখা দেখি করা যায়। এটা হচ্ছে মেইন কথা। সো বোর্ড পরীক্ষায় পরিচিত বন্ধু পাশে বসে, তারপরে হইতেছে কি বলে, সবাই সবার পরিচিত, সবাই সবার একটু দেখা দেখি করায়। ঠিক আছে। আচ্ছা, মাদ্রাসা বোর্ডে যে প্রশ্নটা আসছিল, প্রশ্ন আসছিল হচ্ছে এইটা, যে H2S বিজারক, তারপর হইতেছে H2SO4 জারক। তবে প্রশ্নটা ছিল হচ্ছে এইটা, SO2 অবস্থাভেদে জারক বিজারক উভয়ই। SO2 জারক বিজারক উভয়ই। ওকে, এইটা তোকে একটু ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হইতেছে এইটা, সেটা হইতেছে যে হাইড্রোজেন সালফাইড হচ্ছে বিজারক, যেটা আমরা দেখে আসলাম। তারপরে হইতেছে সালফিউরিক অ্যাসিড হচ্ছে জারক। কিন্তু SO2 জারক বিজারক উভয়ই। এটা কত নাম্বারে আসছিল সেটা যে এখানে দেওয়া নাই রে বাবা। এটা মাদ্রাসা বোর্ড 2018 আসছিল, সেটা হচ্ছে শুধুমাত্র দেওয়া আছে। ঠিক আছে। এখন আমরা একটা একটা করে ব্যাখ্যা দিই। সম্ভবত 2 নাম্বার এটা প্রশ্ন আসার কথা না, খ নাম্বার আসার কথা না, কারণ এই প্রশ্ন খ নাম্বারের জন্য অনেক বড় প্রশ্ন। মানে একটু গ নাম্বার বা ঘ নাম্বার আসার কথা ছিল, আসার কথা মনে হচ্ছে। প্রথমে দেখ H2S।
তুই কি লিখবি সেটা একটু বলে দিই। H2S এখানে দেখাবি সালফারের জারণ মান -2। তারপরে তুই বলবি যে সালফারের জারণ মান -2, অর্থাৎ এখান থেকে সালফারের জারণ মান আর কমা সম্ভব না। তাহলে আমরা বলতে পারি সালফারের জারণ মান বাড়বে, অর্থাৎ সে ইলেকট্রন ছাড়বে। যদি সে ইলেকট্রন ছাড়ে যদি সে ইলেকট্রন ছাড়ে তাহলে এখানে কি ঘটবে? এখানে জারণ ঘটবে। যেহেতু জারণ ঘটবে সেহেতু সে হইতেছে বিজারক। ওকে। তাহলে এখন এই কথা বললে তো হবে না, এই কথা বলে তোকে একটা উদাহরণ দেখাইতে হবে। তো উদাহরণটা হইতেছে এইটা, H2S ওর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কর, HNO3। এখন বুঝতে পারি কি যে সালফারের জারণ মান এখানে -2 আছে, -2 থেকে এখানে বাড়বে, বাড়া ছাড়া তো কোনো দিক নাই। তো -2 থেকে বেড়ে সে আসলে জিরো তৈরি করে, যে সালফার তৈরি করলো। খেয়াল কর, -2 থেকে জিরো হয়েছে। আর এই বিক্রিয়াগুলো আমি কেন শেখাচ্ছি সেটা একটু পরে বলতেছি, যে ভাইয়া এই বিক্রিয়াটাই কেন শেখালেন। তো -2 থেকে জিরো হইলো, তারপরে তো এখানে কি আছে? হাইড্রোজেন আছে, অ্যাসিডের অক্সিজেন আছে, পানি তো তৈরি হবেই। আর এই যে নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি করে নাইট্রিক অক্সাইড, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। তাহলে মেইন কথা হইতেছে জারণ সংখ্যা -2 থেকে জিরো হইলো, বাড়লো, বাড়লো মানে ছাড়লো, ছাড়লো মানে হচ্ছে বিজারক। এখন ভাই এই কঠিন রিয়েকশনটা কেন দেখাইছেন? কঠিন রিয়েকশনটা দেখাইছি এই কারণে, এই রিয়েকশন তোরা যদি কেউ প্রশ্ন ব্যাংক খুঁজে দেখিস, বুয়েটের প্রশ্ন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বা ডিউর প্রশ্ন ব্যাংক, সেখানে দেখবি কিছু মুখস্থ রিয়েকশন আসে। কেউ কি দেখছিস যে কিছু মুখস্থ রিয়েকশন আসে? এই পাশে এটা এটা দেওয়া দেওয়া থাকে, ওই পাশে হইতেছে কিছু একটা দেওয়া থাকে। এই মুখস্থ রিয়েকশন গুলো এই রিয়েকশন গুলোর মধ্য দিয়ে আসে। তখন হচ্ছে আমাদের এগুলো পড়লে এখানে পড়াটা সহজ হবে, ঠিক আছে? এরপরে দেখি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এখানে জারক। এখন সালফিউরিক অ্যাসিড এখানে জারক, তার মানে অবশ্যই সালফিউরিক অ্যাসিডের সাথে আমাকে এমন একটা বিক্রিয়া দেখাইতে হবে যেখানে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান 6 থেকে কিছুটা কমে। তো 6 থেকে কিছুটা কমে মানে ধর তুই যদি এটা নিস, HBr প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সুন্দর হলো না? এবং রিঅ্যাকশন লেখার টেকনিকটাও সহজ। টেকনিকটা কি? এখানে সালফারের জারণ মান +6, +6 থেকে কমবে কিন্তু। সো +6 থেকে কমে +4 এ নামে, মানে SO2 তৈরি করে। ওকে। দেখ এখানে +6 থেকে +4 এ নামলো। সালফারের জারণ মান ছিল +6, নেমে গেল কত? নেমে গেল হইতেছে +4 এ। আর কি তৈরি করে? আর এখানে তৈরি করে হইতেছে ব্রোমিন, আর তৈরি করে হইতেছে পানি। আচ্ছা, এগুলোকে একটু উপরে উঠাই। এইখানে কিন্তু অন্য সহজ বিক্রিয়া দিলেও হইতো, কিন্তু আমি বলবো তোরা এই বিক্রিয়াটাই শেখ। কারণ কি, এই বিক্রিয়াগুলো বুয়েটে মাঝে মধ্যে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গুলোতে মাঝে মধ্যে সরাসরি মুখস্থ রিয়েকশনের মতো আসে। এখন আমাদের যে জিনিসটা নিয়ে ডিল করতে হবে সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড যে বোথ, মানে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, সেটা ব্যাখ্যা করতে হবে। এখন ব্যাখ্যা তুই তো বুঝতেই পারছিস যে হচ্ছে এখানে একবার দেখাইতে হবে জারণ মান বাড়ে, আরেকবার দেখাইতে হবে জারণ মান কমে। তো একবার বাড়ে একবার কমে এটা দেখাইতে গেলে চল আমরা একটা একটা নিয়ে ডিল করি। একটা হইতেছে এইটা, সালফার ডাই অক্সাইডের সাথে তুই এখানে হাইড্রোজেন ব্রোমাইড নে। দেখ এখানে জারণ মান কত? +4, তাই না? তো এই যে সালফার ডাই অক্সাইডের সাথে যখন আমি হাইড্রোজেন ব্রোমাইড নিব, তখন এখানে সালফার তৈরি করে, জিরো হইলো এখানে, আর তৈরি করে হইতেছে ব্রোমিন, আর তৈরি করে হইতেছে পানি। তাহলে খেয়াল করছিস, 4 থেকে জিরো হয়েছে, 4 থেকে জিরো হয়েছে, তার মানে জারণ সংখ্যা কি হয়েছে? জারণ সংখ্যা কমে গেছে, 4 কমছে। আর এটাও বোঝা খুবই সহজ। এখানে অনেকে চিন্তা করতে পারে ভাই ব্রোমিন কেমনে তৈরি হলো, এটা একটু বুঝাই দিই। ব্রোমিন কেমনে তৈরি হলো তুই কিভাবে বুঝবি? ভাই এইখানে ব্রোমিনের জারণ সংখ্যা কি? মাইনাস না? -1, খেয়াল কর। সো ব্রোমিনের জারণ সংখ্যা -1, -1 থেকে কি ব্রোমিন আর কমবে? কি মনে হয়? এত কমন সেন্স কি বলে -1 থেকে ব্রোমিন কি কখনোই কমবে? তুই কি কোনো হ্যালোজেনকে -2 -3 হইতে দেখছিস? জীবনও দেখিস নাই। তাহলে ভাই -1 থেকে সে জীবনও কমবে না, সে অবশ্যই কি হবে? সে বাড়বে। -1 থেকে বেড়ে কত হবে? জিরো হবে। মানে অনেকে চিন্তা করতেছে ভাইয়া
সালফার এইখানে 0 হইলো ঠিকই বুঝলাম, কিন্তু ব্রোমিন এখানে যে ব্রোমিন 2 তৈরি হইলো এটা কেমনে বুঝবো? বা এইখানেও যে ব্রোমিন 2 হইলো সেটা কেমনে বুঝবো? ভাই ব্রোমিন এখানে -1 করে, -1 মানে হইতেছে সে এখানে কখনোই আর কমা সম্ভব না, ও বাড়বে। তো -1 থেকে বেড়ে তো ব্রোমিন 0 হইলো। তাহলে এ যদি বাড়ে তাহলে এ অবশ্যই কমবে। একই কথা, এ যদি বাড়ে তাহলে এ অবশ্যই কমবে। এই রিঅ্যাকশন গুলো একদিনে তোর আয়ত্তে আসবে না, কিন্তু দেখবি একদিন প্র্যাকটিস করবি, 2 দিন প্র্যাকটিস করবি, 3 দিন প্র্যাকটিস করবি, তখন দেখবি এই জিনিসগুলো আয়ত্তে চলে আসছে। এরপরে দেখি এটা সালফার ডাই অক্সাইড। তুই যদি এখানে কোন একটা ইসের সাথে নিস, এটা এখানে হতেছে কমছে, কমছে মানে হতেছে জারক। তুই এখানে নিবি হতেছে আরেকটা জারকের সাথে, সেটা হতেছে এটা FeCl3, আর এখানে একটু পানি নে। অন্য কিছুর সাথে বিক্রিয়া করা যায় না? হ্যাঁ যায়, অন্য কিছুর সাথে বিক্রিয়া করলেও কোনো সমস্যা নেই। এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হতেছে সালফার ডাই অক্সাইড, ও বিক্রিয়া করে তৈরি করে সালফিউরিক অ্যাসিড, H2SO4। আর FeCl3, সো এখানে FeCl3, হ্যাঁ ঠিক আছে, FeCl3 তৈরি করে হচ্ছে FeCl2। এই রিঅ্যাকশনটা আমি একটু ফিল করাই দিই, রিঅ্যাকশনটা কিভাবে হয়েছে। চিন্তা কর, FeCl3 ছিল, এখানে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড থেকে আমার কাছে সালফিউরিক অ্যাসিড তৈরি হলো, তার মানে এখানে ছিল কত? 4। 4 থেকে হইলো কত? 4 থেকে হইলো হয়েছে 6। এখন 4 থেকে 6 হয়েছে, একটু খেয়াল কর, 4 থেকে 6 হয়েছে মানে কি? সেটা বাড়ছে। তো এর যদি বাড়ে, এর যদি বাড়ে, হ্যাঁ এগুলো মুখস্থ রাখবি, রিয়েকশন গুলো একটু মুখস্থ রাখবি অর্থে। এর যদি বাড়ে তাহলে কারো না কারো কমতে হবে, সেই কমবে কে? এই যে Fe3+ থেকে কি হয়েছে? Fe2+ হয়েছে। সো 3+ থেকে 2 হইলো মানে এর কমলো, কিন্তু এর আবার বাড়লো। আসলে এখানে রিয়েকশনের মেকানিজমটা আমি বুঝাই দিই, ইন্টারনাল মেকানিজম কি। ইন্টারনাল মেকানিজম হইতেছে যে সালফার ডাই অক্সাইডের সাথে, সবাই একটু বোঝার চেষ্টা কর, মুখস্থ করা সহজ হয়ে যাবে। সালফার ডাই অক্সাইডের সাথে, তো এইটা যে ইলেকট্রনটা ছাড়ে, সেই ইলেকট্রনের মাধ্যমে ও নিয়ে হয়েছে সালফার ট্রাই অক্সাইড, সরি সালফার ডাই অক্সাইড ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সালফার ট্রাই অক্সাইড হয়, সেই ইলেকট্রনটা এ গ্রহণ করে, বুঝছিস? সো সালফার ডাই অক্সাইড ইলেকট্রন ছেড়ে সালফার ট্রাই অক্সাইড হয়, সেই সালফার ট্রাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এখন সালফার ডাই অক্সাইড থেকে ট্রাই অক্সাইড হইতে গেলে তো জারণ সংখ্যা বাড়তেছে, মানে ইলেকট্রন ছাড়তেছে, সেই ইলেকট্রন কে গ্রহণ করে? এই যে ফেরিক গ্রহণ করে। সবাই কি বুঝতে পারছি প্রত্যেকটা রিঅ্যাকশন? রিঅ্যাকশন বুঝলে হইতেছে, বাকিটা হচ্ছে একটু 2 একবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করা একটু টাফ। কয়টা রিঅ্যাকশন লিখে দিছে? মাত্র 4টা, একটু মুখস্থ করে ফেলিস। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা স্টেটমেন্ট আমরা দেখি, সবাই তো লিখে নে, যে জারণ বিজারণ একসাথে ঘটে। আচ্ছা, তোদেরকে একটু প্র্যাকটিস করাই দিই ক্লাসের মধ্যে। ধর আগের রিঅ্যাকশন গুলো তোর কিচ্ছু মনে নাই, ধর কিচ্ছু মনে নাই, আমি একটা রিঅ্যাকশন এমনি দেই, দেখ তোরা এটা কমপ্লিট করতে পারিস কিনা। আগের পাতা উল্টাসি না। ধর হাইড্রোজেন ব্রোমাইড, এর সঙ্গে আমি কি নিছি? এর সঙ্গে আমি নিছি হচ্ছে এইটা, নিছি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওকে, এখন এইখানে কি উৎপন্ন হবে তুই কিভাবে হইতেছে গেস করবি? তো আমি তোকে হইতেছে গেস করাই দিচ্ছি কিভাবে উৎপন্ন হয়, ক্লাসের মধ্যে প্র্যাকটিসটা করাই দিই। তুই এখানে দেখলি যে হাইড্রোজেন ব্রোমাইড, এখানে ব্রোমিনের জারণ মান -1, আর তুই দেখলি সালফারের জারণ মান +6, এবং তুই এটা বুঝলি যে ব্রোমিনের জারণ মান বাড়া সম্ভব, সালফারের জারণ মান কমা সম্ভব, তাই না? এর বাইরে কিন্তু সম্ভব না, কারণ সালফার সর্বোচ্চতে আছে, ব্রোমিন সর্বনিম্নতে আছে। তাহলে এবার প্রেডিক্ট করি যে কি হতে পারে। ভাই ব্রোমিন যদি বাড়ে, বেড়ে কত হবে? 0 হবে, তো এখানে Br2 তৈরি করলো। আর সালফার যদি কমে, কমে কত হবে? সালফার ডাইঅক্সাইড হবে। খেয়াল কর, 6 থেকে কত হইলো? 6 থেকে 4 হইলো। আর এখানকার হাইড্রোজেন আর এখানকার একটা অক্সিজেন মিলে কি তৈরি করে? তৈরি করে হচ্ছে পানি। দ্যাটস দ্য প্রেডিকশন। তোরা কি বুঝে গেছিস যে সবসময় না, মানে একেবারে বিক্রিয়া মুখস্থ করতে হয় এমন কোনো কথা নাই, বিক্রিয়া জানতেও হয় মাঝে মধ্যে। অথবা ধর আরেকটা রিয়েকশন যদি দেখায়, তখন শেষে যেটা দেখাইলাম সেটাই তোকে প্র্যাকটিস করাই দেই, শেষের রিয়েকশনটা। শেষের রিয়েকশনে কি ঘটছে? আমি এখানে নিছি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড এবং পানি, ধর
সালফার ডাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড এবং হচ্ছে পানি। ধরলাম এরকম একটা হুট করে রিয়েকশন তোকে এক্সামে দিয়ে দিচ্ছে। তো একটা জিনিস হইতেছে আত্মসমর্পণ করা, একটা জিনিস হইতেছে স্ট্রাগল করা। এই যে বাংলাদেশের মতো আত্মসমর্পণ করলে হবে না, যে আমার হচ্ছে লাগবে 2 ওভারে 34, আমি এখন সিঙ্গেল নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন সালফার ডাইঅক্সাইড থেকে আমি এখানে ফেরিক ক্লোরাইড নিলাম। আচ্ছা, নবনী বলতেছে ভাই সালফিউরাস অ্যাসিড কেন হইলো না? আ, কেন হইলো না, কারণ সালফিউরাস অ্যাসিড থেকে সালফার ডাইঅক্সাইড স্টেবল বেশি। তো ওরকম চিন্তা করে তো অনেক চিন্তা করে যে আমি তোকে মুখস্থ করতে হেল্প করতেছি, যে মুখস্থ কেমনে করবি আর কি, বুঝছিস? এটা হইলো না কেন?